গুরু দ্রোণাচার্যের আশ্রমে রাজকুমারদের শিক্ষা সমাপ্ত হয়েছিল। তারা অপেক্ষা করছিল হস্তিনাপুরে ফিরে যাওয়ার জন্য। শুধু পাণ্ডব ও কৌরবরাই নয়, হস্তিনাপুরও তাদের অপেক্ষায় ছিল। হস্তিনাপুর জানতে চাইছিল কুমারদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে হস্তিনাপুর সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী। তাই হস্তিনাপুর সম্রাট রাজকুমারদের পারদর্শিতা যাচাই করার জন্য পিতামহ ভীষ্ম আর কাকা বিদুরের পরামর্শ অনুযায়ী এক প্রদর্শনীর আয়োজন করলেন। এই প্রদর্শনী অর্জুনকে শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ দিল। কিন্তু আরও একজন আছেন যিনি নিজেকে প্রমাণ করতে চান। তাই সুতপুত্র কর্ণ অনেক বাধা পেরিয়ে আজ এখানে আসবেন শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে। আমিও অপেক্ষায় আছি সেই মুহূর্তটি দেখার জন্য, কারণ সেখান থেকেই কুরুক্ষেত্রের সূচনা হবে। পুত্র অর্জুন, আমি তোমার উপরেই সর্বদা বিশ্বাস রেখেছি, আর তুমিও তার মর্যাদা রেখেছ। আর আজ তোমার সেই বিশ্বাসের পরীক্ষা। গুরুদেব, আমি সম্পূর্ণ প্রচেষ্টা করব যাতে আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। রাজকুমার অর্জুনের জয়! রাজকুমার অর্জুনের জয়! রাজকুমার অর্জুনের জয়! রাজকুমার অর্জুনের জয়! রাজকুমার অর্জুনের রাজকুমার অর্জুনের রাজকুমার অর্জুনের রাজকুমার অর্জুনের জয়! অর্জুন অগ্নি অস্ত্র, বরুণাস্ত্র এবং ভূ অস্ত্রের পরে এবার পর্বতাস্ত্র প্রয়োগ করেছে। আমি পাণ্ডুপুত্র অর্জুন এবার আপনাদের সকলকে
আমার গুরুদেবের আমাকে দেওয়া শিক্ষা, আমার সর্বশ্রেষ্ঠ বিদ্যা দেখাতে চলেছি। বিদুর, এ কেমন ধ্বনি? মহারাজ, এ কোনো মহান ধনুর্ধরের ধনুকের টঙ্কার মনে হচ্ছে। ইনি তো সত্যিই সেই পুরুষ যাকে আমি জ্ঞান লোকে দেখেছিলাম। অগ্নি অস্ত্র, বরুণাস্ত্র, ভূ অস্ত্র আর পর্বতাস্ত্র। অর্জুন, নিজের ধনুর্বিদ্যার জন্য তুমি যে সুনাম অর্জন করেছ তা আমি এক মুহূর্তে মাটিতে মিশিয়ে দিতে পারি। বীর, তুমি যেই হও না কেন, কিন্তু এই দিব্যাস্ত্রগুলো গুরুদেব ব্যতীত এই সংসারে আর কেউ ব্যবহার করতে পারে না। রাজকুমার, তোমার গুরুদেব যদি আজ্ঞা দেন তাহলে ধনুর্বিদ্যা কেন, আমি তোমাকে আরো কৌশল শেখাতে পারি। আজ হস্তিনাপুরের প্রজারাও দেখবে যে অর্জুনের সমান এই জগতে আর কোনো ধনুর্ধর নেই। আর এটা তোমার সামনেই প্রমাণ হয়ে যাবে। তোমায় অনুমতি দিচ্ছি, দেখাও তোমার ধনুর্বিদ্যা।
আমার সম্পূর্ণ বিশ্বাস যে আজ আমি এখানে রাজকুমার অর্জুনের তুলনায় ধনুর্বিদ্যার উত্তম প্রদর্শন করেছি। কিন্তু এ কথা সত্য নয়, তাই আমি অর্জুনকে আহ্বান জানাচ্ছি, সে যদি এই সংসারের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হয় তাহলে আমাকে পরাজিত করে দেখাক। বীর, তুমি অর্জুনের সাথে প্রতিযোগিতায় নামতে চাও তো? ঠিক আছে, আমি তোমার আবেদন স্বীকার করলাম। কিন্তু যে কোনো শস্ত্র প্রতিযোগিতা বীরের পরিচয় দিয়ে শুরু হয়। বীর, এবার নিজের পরিচয় দাও। চুপ করে আছো কেন? সমস্ত প্রজা তোমার দিকে চেয়ে আছে, নিজের পরিচয় দাও। দেবী কুন্তী এই সংসারের থেকে এত বছর একটি রহস্য লুকিয়ে রেখেছিলেন, তার জ্যেষ্ঠ পুত্রের রহস্য। কিন্তু আজ সেই রহস্য কবচকুণ্ডল ধারণ করে ওনার সামনে এসেছে। নিজের সুতপুত্র পরিচয় বারবার কর্ণকে অপমানিত করেছে, গুরু দ্রোণের থেকে দূরে সরিয়ে দিয়েছে। ওদিকে কর্ণের মতো বীর ধনুর্ধরকে নিজের মিত্র হিসেবে পাওয়া দুর্যোধনের কাছে জীবনের পরম সৌভাগ্য বলে মনে হচ্ছে। পরিচয়? ও যে আমারই। আমার সেবায় প্রসন্ন হয়ে ঋষি দুর্বাসা আমায় 5টি বরদান করেছেন, কিন্তু কে জানে সেসব আদৌ সত্যি কিনা। একবার পরীক্ষা করে দেখি। ওম সূর্য দেবায় নমঃ, ওম সূর্য দেবায় নমঃ, ওম সূর্য দেবায় নমঃ। চোখ খোলো দেবী। সূর্যদেব? রাজকুমারী কুন্তী, তোমাকে পুত্র দান করার জন্য আমি উপস্থিত হয়েছি। পুত্র? কিন্তু কিন্তু সূর্যদেব, আমি তো কেবল ঋষি দুর্বাসার দেওয়া বরদানের সত্যতা যাচাই করছিলাম। আমি তো এখনো কুমারী, আমি কোনোভাবেই পুত্র ধারণ করতে পারবো না। রাজকুমারী, আমি ঋষি দুর্বাসার মন্ত্রে বাঁধা। তুমি আমাকে আহ্বান করেছো, এই জন্য শীঘ্রই তুমি আমার মতো এক তেজস্বী পুত্র লাভ করবে। কিন্তু সূর্যদেব! তথাস্তু। আমি কি করে ফেললাম? পুত্র, আমি যে সংসারের সব থেকে অভাগিনী মা, আমি চাইলেও তোকে আমার কাছে রাখতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও পুত্র। আমার পুত্র, যাকে আমি জন্মের পরেই জলে ভাসিয়ে দিয়েছিলাম, সে জীবিত আছে। এতগুলো বছর ধরে আমি যে পুত্রের প্রতীক্ষায় ছিলাম সে আমার সামনে দাঁড়িয়ে আছে। পুত্র, পুত্র, আমার পুত্র। এটা সঠিক সময় নয় পিসি। কর্ণের বীরত্ব দেখে অর্জুন শ্রেষ্ঠত্বের স্থান হারানোর ভয় পাচ্ছে।
কর্ণের এই শক্তি আর পারদর্শিতা দেখে পাণ্ডবরা দুশ্চিন্তায় পড়েছে। তবে এই কর্ণকেই নিজের মাধ্যম বানিয়ে হস্তিনাপুরের সিংহাসনে পৌঁছানোর স্বপ্ন দেখছে দুর্যোধন। দুর্জনদের ক্ষমতা লাভের জন্য যে কোনো অধর্মের পথে চলার এই দৃষ্টিকোণই প্রত্যেক যুগে এই মহাভারতের মতো যুদ্ধের কারণ হয়। আর এ যুগের মহাভারতের সূচনা সেই দিন হবে না যেদিন কৌরব এবং পাণ্ডব সেনা কুরুক্ষেত্রে পৌঁছবে, বরং কর্ণের এখানে উপস্থিত হওয়া মাত্রই এই মহাভারতের আরম্ভ আজই হয়ে গেল। কর্ণের বীরত্ব, ওর যোগ্যতা আর ওর প্রতিভাকে এখানে উপস্থিত সকলেই নিজের চোখে দেখেছেন। ওর বাণের সম্মুখে অর্জুনের বাণের ক্ষমতাও শিথিল হয়ে গিয়েছিল। কিন্তু যদি কোনো রাজ্য ছাড়া একজন বীর তার বীরত্ব প্রদর্শন করতে না পারে, তাহলে মিত্র কর্ণকে আমি দিচ্ছি রাজ্য। এই মুহূর্তে আমাদের রাজ্য অঙ্গপ্রদেশের কোনো রাজা নেই। যদি পিতামহ আর মহারাজ অনুমতি দেন, তাহলে আমি আমার মিত্র কর্ণকে অঙ্গপ্রদেশের রাজা হিসাবে নিযুক্ত করতে চাই। পিতামহ এবং পিতা, এই শুভ কাজে কি আমি আপনাদের অনুমতি পেতে পারি? আদেশ দিন পিতা। একজন বীর কি তার বীরত্বের যথাযথ সম্মান পাবে না? পুত্র, কর্ণের মতো বীরকে আপন করে নিলে হস্তিনাপুর নিজেকেই সম্মানিত করবে। আমি কর্ণকে অঙ্গদেশের রাজা নিযুক্ত করছি। মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! মহারাজ ধৃতরাষ্ট্রের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! রাজকুমার দুর্যোধনের জয়! আজ পর্যন্ত সকল রাজপুরুষ আমাকে অপমান করেছে। তুমি প্রথম ব্যক্তি যে আমাকে সম্মান দিয়েছ। এক সুত পুত্রকে মিত্র বলেছ। কেন কেন করছো তুমি এরকম? কারণ তুমি এটা অর্জন করেছো মিত্র। যোগ্য ব্যক্তির সম্মান অবশ্যই করা উচিত। কুলগুরু, মিত্র কর্ণের রাজতিলকের প্রস্তুতি নিন। আজ কর্ণ তার যোগ্যতার সম্মান পেয়েছে, কিন্তু সে বুঝতে পারছে না যে এর পিছনে দুর্যোধনের স্বার্থ রয়েছে। সে কর্ণকে
অঙ্গদেশের রাজা করে তার শক্তিকে নিজের অস্ত্র বানাতে চাইছে। আর এখন এক ধার্মিক যোদ্ধা অধর্মের পক্ষে যুদ্ধ করবে, আর অধর্ম যখন এ কাজ করতে সফল হয় সেই মুহূর্তেই মহাভারতের মতো মহাযুদ্ধের সূচনা হয়। হে পার্থ, এ সংসারে যে যে ঘটনা ঘটেছে তা সে যে কোনো যুগেই হোক বা যে কোনো কালে, তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক অবশ্যই আছে। আর তুমি তো জানোই পার্থ, আমি কোনো কাজই বিনা উদ্দেশ্যে করি না। এইভাবেই আমি যুগে যুগে আমার ভক্তদের উদ্ধার করি। আর সেই কারণেই আমি দেবী জাম্ববন্তীকেও বিবাহ করি। ভক্ত জাম্ববান, যিনি আমার জন্য ত্রেতা যুগ থেকে অপেক্ষায় ছিলেন, এই বিবাহের ফলে তারও উদ্ধার হয়। এভাবেই আমি আমার রাম অবতারের অসম্পূর্ণ কাজ পূর্ণ করি। এসো তাহলে পার্থ, তোমাকে সেই কাহিনী শোনাই।